ধরুন আপনি একজন আমেরিকান বিনিয়োগকারী, ভারতে শেয়ার কিনেছেন। ধরবো? আচ্ছা বেশ, ডলারে মুখ মুছি। সাধু সাবধান, 1 বছর আগে $1 ছিল 85 টাকা। আপনি $100 দিয়ে কিনলেন 8,500 টাকার শেয়ার। আজ টাকা হয়েছে 93.9 প্রতি ডলারে। সেই শেয়ার এখনো ধরুন ওই 8,500 টাকাই রয়েছে। ডলারে কিন্তু মূল্য কমে হয়েছে মাত্র $90.5। মানে শেয়ারের দাম টাকায় কমেনি, ডলারে আপনি ইতিমধ্যে 10% লোকসান করেছেন। কাজেই ডলার পিছু টাকা 95 থেকে 100 অবধি গেলে বিদেশি বিনিয়োগ হুড়মুড় করে বিক্রি হয়ে যাবে, বাজারে ধস নামবে। টাকা কি এক্ষুনি সেঞ্চুরি হাঁকাবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে বলে? আজকের পডকাস্ট শুরু হচ্ছে একটি প্রশ্নের উত্তর খুঁজতে, এই যুদ্ধের বিল কে ভরবে? আমি ভানু। আর আমি মতি। যুদ্ধের বিল ভরার লাইনে আমরা ভারত থেকে ঠিক কোথায় দাঁড়িয়ে? আমেরিকার চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলার তেল পেলেই তো ভারতের হয়ে যায়। তাহলে উপসাগরীয় যুদ্ধ নিয়ে এত মাথা ব্যথা কিসের? এর উত্তর পেতে ভেনিজুয়েলার মাটির তলায় একবার উঁকি দিতে হবে। বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ সেখানে, কিন্তু উৎপাদন দৈনিক মাত্র 9 লক্ষ ব্যারেল। দৈনিক 14 লক্ষ ব্যারেল বা তার বেশি উৎপাদনের জন্য চাই ভারী বিনিয়োগ। এক্সন মোবিলের সিইও বলেছেন ভেনিজুয়েলা বিনিয়োগের অযোগ্য। ভারতের জন্য এপ্রিল 2026 অবধি আমেরিকা থেকে তেল আমদানির টার্গেট রয়েছে 60 লক্ষ ব্যারেল। ভারতের দৈনিক প্রয়োজন 50 লক্ষ ব্যারেল, অর্থাৎ মাত্র 1.5 দিনের সরবরাহ আনলেই টার্গেট ছোঁয়া যাবে। তাহলে হরমুজ ভারতকে এত কষ্ট কেন দিচ্ছে তা বোঝা যাচ্ছে। উত্তর পাবেন একটি সংখ্যায়, 50%। ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় অর্ধেক হরমুজ প্রণালী দিয়ে আসত। উপসাগরীয় দেশগুলি ইরাক, সৌদি আরব, কুয়েত, এমিরেটস ভারতের মোট আমদানির অর্ধেকের বেশি সরবরাহ করত। এই দেশগুলির তেল আরব সাগরে পৌঁছতে অবশ্যই হরমুজ পার হতে হয়। তাহলে এবারে ক্রোনোলজি বুঝে নেওয়া যাক। স্বাধীনতার পর থেকেই ভারতের পরিশোধনাগারগুলি মূলত ইরানি ও উপসাগরীয় তেলের জন্য তৈরি হয়েছিল। ভৌগোলিক নৈকট্য, একই রাসায়নিক গঠন, দীর্ঘ সম্পর্ক সব মিলিয়ে ইরান ছিল ভারতের স্বাভাবিক সরবরাহকারী। ইরান যে শর্তে তেল দিত সেটা পৃথিবীর অন্য কোনো দেশ দেয়নি। ইরান নিজেই জাহাজ পাঠাতো, ভারতকে ট্যাঙ্কার ভাড়া করতে হতো না। 60 দিনের ধারে তেল আসত, কিস্তি চোকানোর আগেই তেল ভারতে পৌঁছে যেত। ইরান নিজে বিমা করত। এই তিনটি সুবিধা মিলিয়ে ইরানি তেলের কার্যকর দাম অন্য যে কোনো দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম পড়ত। ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে আমেরিকা ও ইউরোপ নিষেধাজ্ঞা বসালো, কিন্তু নিষেধাজ্ঞার কালেও ভারত একটা দারুণ বিকল্প বের করেছিল। ভারতীয় পরিশোধনকারীরা তেলের 45% মূল্য ভারতে ইরানি ব্যাংকের অ্যাকাউন্টে রুপিতে জমা দিত। ইরান সেই রুপি দিয়ে ভারতীয় পণ্য কিনত, চাল, চিনি, চা, ওষুধ। বাকি 55% নিষেধাজ্ঞা উঠলে পরিশোধ করা হবে বলে মুলতবি থাকত। এটা কার্যত এমন একটা ব্যবস্থা যেখানে ইরান ভারতের বাঁধা ধরা ক্রেতায় পরিণত হয়। বার্ষিক 23,000 কোটির ভারতীয় পণ্য রপ্তানি নিশ্চিত। 2015 সালে পারমাণবিক চুক্তি হলো, ইরানের নিষেধাজ্ঞা উঠল, আর ভারতের আমদানি বিস্ফোরণের মতো বাড়ল। ট্রাম্প 2018 সালের নভেম্বরে ইরানের ওপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন। ভারতসহ 8 দেশকে 6 মাসের ছাড় দেওয়া হলো। মে 2019 সালে সেই ছাড়ের মেয়াদ শেষ হলো। ইরান 1 বছরে বিশ্বের 9ম বৃহত্তম তেল রপ্তানিকারক থেকে 71তমতে নামল। বেশ, এইবারে আসি রাশিয়াতে। ফেব্রুয়ারি 2022-এ ইউক্রেন আক্রমণের পর ইউরোপ রাশিয়ার তেল ত্যাগ করল। রাশিয়া বাজার হারাতে বসল। ভারত সেই সুযোগে রাশিয়া থেকে আমদানি শুরু করলো, ভালো ছাড়ও পেল। 2 বছরে ভারতের মোট সাশ্রয় দাঁড়ালো প্রায় 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা! 1 লক্ষ কোটি টাকা। এই সংখ্যাটা বন্ধুরা মনে রাখবেন। ভানু,
আমেরিকার খবরদারি আর বাণিজ্য চুক্তির ব্যাপারটা একটু বলা যাক। এটাই তো প্রথম ধাপ। ট্রাম্পের নিষেধাজ্ঞা ভারতকে রাশিয়ার তেল কমাতে বাধ্য করলো, মানে উপসাগরের দিকে আরও ঝুঁকতে হলো, হরমুজ নির্ভরতা বাড়ল। এইবারে দ্বিতীয় ধাপ, এই এখন যেখানে আছি আর কি। হরমুজ খোলা, আধা খোলা না পুরো বন্ধ কেউ জানে না। ভারতে উপসাগরের সরবরাহ অনিশ্চিত। তৃতীয় ধাপ, রাশিয়া হয়ে দাঁড়ালো স্বাভাবিক বিকল্প, কিন্তু সেখানেও ট্রাম্পের বারণ। 30 দিনের রিনিউয়াল না হলে খালি পেটে ধুরন্ধর দেখতে হবে আর কি। আর চতুর্থ এবং শেষ ধাপ, আমেরিকান ও ভেনেজুয়েলান তেল অন্য পথে আসে, কিন্তু তা মোট সরবরাহের 8 থেকে 12% মাত্র। উপসাগরের 50% ঘাটতি পূরণে কোনোভাবেই যথেষ্ট নয়। এবারে আসি পরিশোধনাগারের সমস্যায়, যা কেউ বলছে না। ভারতীয় পরিশোধনাগার দশকের পর দশক ধরে উপসাগরীয় মিডিয়াম সাওয়ার ক্রুড অয়েল, আরব মিডিয়াম, বাসরা লাইট, কুয়েত এক্সপোর্ট এগুলো প্রক্রিয়া করার জন্য তৈরি। আমেরিকান তেল অতিরিক্ত হালকা, ভেনেজুয়েলান তেল বেশি ভারী ও সালফারযুক্ত। বিশেষ কোকিং ইউনিট দরকার, যা বেশিরভাগ সরকারি পরিশোধনাগারে নেই। রাশিয়ান তেল উপসাগরীয় ক্রুডের সবচেয়ে কাছের বিকল্প। ঠিক এই কারণেই রাশিয়া ভারতের জরুরি বিকল্প হয়েছিল, এবং ঠিক এই কারণেই আমেরিকার নিষেধাজ্ঞা সেই দিকেই লক্ষ্য করেছে। তা আমেরিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো 2রা ফেব্রুয়ারি। উপসাগরীয় যুদ্ধ কবে শুরু হয়? 28শে ফেব্রুয়ারি, মানে 26 দিনের ব্যবধানে। কিরে ভানু, কাকতালীয়? কে জানে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 13ই মার্চ ইকোনমিক স্টেবিলাইজেশন ফান্ড ঘোষণা করেছেন। মোট প্রস্তাবিত তহবিল 1 লক্ষ কোটি। সংখ্যাটা চেনা লাগছে? রাশিয়ার তেল থেকে 2 বছরে ভারতের মোট সাশ্রয় কত ছিল মনে আছে? সেই 1 লক্ষ কোটি টাকা। লাভের কড়ি শুধু বাঘে খায় না, ট্রাম্পেও খায়। এবারে আরেকটা দেজাভু ফিলিং দিই। এই ফান্ড কে অডিট করবে তা নির্দিষ্ট করা হয়নি। পিএম কেয়ারের ক্ষেত্রে একই প্রশ্নের উত্তর আসেনি। করোনার মতো প্রস্তুতি তাহলে আসলে কি? মেলাবেন তিনি, মেলাবেন। তাহলে এই ফান্ড দিয়ে যা হোক করে পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি হোক। হোক হোক। এবারে আসি একটা ছোট্ট রেফারেন্সে। কর্ণাটকের পাদুরে ভারতের প্রথম বেসরকারি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির বরাত পেয়েছে কে? কে? মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড। নির্বাচনী বন্ডের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, 966 কোটি। এর মধ্যে 586 কোটি বিজেপিকে দেওয়া হয়েছে। ভারী দয়ালু কোম্পানি। অথচ সিবিআই ইস্পাত কারখানা প্রকল্পে 174 কোটি টাকা ঘুষের অভিযোগে এই সোনার টুকরো কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ওদিকে থানে বরিভ্যালি টানেল বানানোর সময় এই কোম্পানি ইউরো এক্সিম ব্যাংকের গ্যারান্টি জমা দিয়েছিল, যা কিনা একটি ক্যারিবিয়ান ট্যাক্স হেভেনের ব্যাংক, আরবিআই স্বীকৃত নয়। হ্যাঁ রে ভানু, তাহলে কি দাঁড়ালো? 1 লক্ষ কোটি টাকার তহবিল তৈরি হয়েছে, অডিটর অনির্দিষ্ট, মোতায়েন মানদণ্ড অনির্দিষ্ট। এর টাকা ইনফ্রাস্ট্রাকচারে যাবে, তেলের মজুত পূরণে যাবে। যে কোম্পানি বেসরকারি ভাণ্ডার নির্মাণ ও পরিচালনা করবে সে বিজেপির সর্বোচ্চ দাতা, সিবিআই তদন্তাধীন, জাল ব্যাংক গ্যারান্টির অভিযোগে অভিযুক্ত। এখানে আমেরিকার সঙ্গে মিল আছে কিন্তু। ট্রাম্পের ছেলে ড্রোন কোম্পানিতে বিনিয়োগ করছে যখন, তাদের বাবা সেই ড্রোন ব্যবহার করে যুদ্ধ করছেন। ট্রাম্প ইরানি বিদ্যুৎ কেন্দ্রে হামলা বিরতি ঘোষণা করার ঠিক 16 মিনিট আগে তেল বাজারে 54,000 কোটি টাকার অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, কোনো প্রকাশ্য খবর ছাড়াই। সেনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজে বলেছেন, এই সরকার পতন হলে আমরা একটি নতুন মিডল ইস্ট পাব। ভেনেজুয়েলা ও ইরানের কাছে পৃথিবীর 31% তেল মজুত আছে। আমরা সেই 31%-এর অংশীদার হব। বাবা, বেশ বেশ, এ তো খুব ভালো কথা। আপাতত আমেরিকার তেল মালিকানা কোন পর্যায়ে? 4টি স্তর থেকে দেখা যাক। স্যাংশন এখতিয়ার। ভেনেজুয়েলার যে কোনো তেল লেনদেন লাইসেন্স সাপেক্ষ, তাও মার্কিন আইনের অধীনে। লেনদেন সব মার্কিন নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে। তাহলে ভারত তেল কিনছে না,
আমেরিকা যা কিনতে দিচ্ছে ভারত সেটাই পাচ্ছে। এরপর আসে মুদ্রা নিয়ন্ত্রণ, পেট্রোডলার ব্যবস্থা, মানে তেল লেনদেন ডলারে হয় মার্কিন ব্যাংকিংয়ের মাধ্যমে। সিম্পল। উপসাগর থেকে ভেনেজুয়েলা, কাহানি ঘর ঘর কি। এবারে ট্যাঙ্কার ও বিমা নিয়ন্ত্রণ। লয়েডস এবং পশ্চিমা বিমা কোম্পানিগুলি উপসাগরীয় ট্যাঙ্কারের যুদ্ধকালীন বিমা বাতিল করেছে। নাম লোকানো জাহাজে বিমা নিষিদ্ধ। এবারে এলো সামরিক ভূগোল। আমেরিকার মুঠোয় ভেনেজুয়েলা, উপসাগরে সামরিক উপস্থিতি, সৌদি আরব এমিরেটসে প্রভাব। কোনো প্রধান তেল শিপিং লেনই মার্কিন সামরিক বা স্যাংশন ক্ষমতার বাইরে নয়। আর এর জোরেই একজন মার্কিন সেনেটর জাতীয় টেলিভিশনে বলে বসলেন, যুদ্ধের উদ্দেশ্য হলো তেল মজুদ থেকে মুনাফা তোলা। আমরা কি আমেরিকা কি ভারত, সর্বত্র একটি অভিন্ন শাসন নকশা দেখতে পাই। বাইরের শত্রুর থেকে রক্ষার জন্য সার্বজনীন ত্যাগ চাওয়া হয়, যা কিনা সাধারণ মানুষের পেট মেরেই আসে। অথচ সংকটের ইনফ্রাস্ট্রাকচার নিয়ন্ত্রণ করে রাজনৈতিকভাবে যুক্ত কোম্পানি। যুদ্ধের বিল তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? প্রতি রবিবার শুনুন ম্যাড বালিকাস কথকতায় যুদ্ধের খবরাখবর, দেশ বিদেশের জানা অজানা তথ্য। ম্যাড বালিকাস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikas@gmail.com।